সেই পুরনো মার্কিন বলয় যেন আবার একটু ভিন্ন চেহারায় সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু কেন? তাদের উদ্দেশ্য কি? তারা আবার কি করতে চায়? বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখন থেকেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তখন থেকেই যেন মাথা খারাপ অবস্থা এই মার্কিন পুরনো বলয়ের। এর পেছনে কি আছে? যেহেতু স্টেট ডিপার্টমেন্টের কোন একটা অংশে এবং বাংলাদেশে জন ডেনিলোভিচ একজন প্রাক্তন মার্কিন অবস্থান করেছেন, আমরা বাঙালিরা সাধারণত একদম এটা, আমার যদি কেউ বিরোধিতা করেন তাহলে আমি এই বিষয়ে দীর্ঘ তর্কে যেতে রাজি আছি। আমরা বাঙালিরা সাদা মানুষের কাছে নত জানু হয়ে থাকি, এবং সেটা হলো যে বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রীকে যখন বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব বিমানে করে অন্য একটি দেশে পৌঁছে দিয়ে আসেন, এবং সেটা প্রোটোকল দিয়ে পৌঁছে দিয়ে আসেন, এখানে তাহলে শব্দটা কখনোই প্রয়োগ করার কোনো উপায় নেই যে উনি পালিয়ে গেলেন। পালিয়ে গেলে তো ওনাকে পালিয়ে যেতে হতো, কিন্তু ওনাকে বাংলাদেশের বিমান বাহিনীর একটি বিমানে করে অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যরা সাথে করে ভারতের সাথে তারা যোগাযোগ করে ভারতে ওনাকে পৌঁছে দিয়ে আসেন। সেই ব্যক্তিটা যখন এখন হুঙ্কার দিচ্ছেন বা বলছেন যে আমি আমার দেশে ফিরব, এই দেশে ফেরাটা নিয়ে এই যে সার্বিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল 2024 জুলাই মাসে, এই পরিস্থিতির পেছনে যে দীর্ঘ সময় যারা কাজ করেছেন তাদের তো এখন তাহলে বিপদ হয়ে যাবে। কারণ বিপদ হয়ে যাবে এই জন্যে যে তাদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে শেখ হাসিনাকে সরিয়ে বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারলে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করে সেখানে বসে চায়নাকে নিয়ন্ত্রণ করা, ভারতকে নিয়ন্ত্রণ করা, এই সকল পরিকল্পনাতে যেহেতু সাকসেস হয়নি, বাংলাদেশের সাধারণ মানুষের তীব্র আন্দোলন বলবো না, সবে অসহযোগিতার জন্য যখনই ইউনূস সরকার এই দুঃশাসন চালিয়েছেন, অত্যাচার করেছেন, কিন্তু ইউনূস সরকারের সকল গোপন কথা যখন আমরা প্রবাস থেকে বলছি, বিদেশ থেকে বলছি, এবং বাংলাদেশের ভিতরে এটা মানুষ রাস্তায় নামতে পারেনি, তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে জেলে নিয়ে পরে হত্যা করা হয়, কিন্তু মানুষের মনোভাব তো তারা প্রকাশ করেছে, যার জন্যে তার আজীবন ক্ষমতায় এবং সেখানে একটা জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করার পায়তারা থেকে তারা সরে আসে, এবং ভারতের সাথে অনেকটা আমি বলবো আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই ভারতের বলবো যে ভারতকে বাদ দিয়ে সেই বিষয়টা ঘটাতে পারি না বলেই তথাকথিত একটি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করে তারা কিন্তু খেলোয়াড় হিসাবে পিছন থেকে এখনো নিয়ন্ত্রণ করছে। সেই নিয়ন্ত্রণে দেখতে পাচ্ছেন যে 209 সিটধারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কিন্তু তাদের সেই ক্ষমতা দেখাতে পারছে না যে আমরা আসলে ক্ষমতায়। তারা জাস্ট রাষ্ট্র পরিচালনার নাম কোয়াস্তে করছে, আসলে যারা করছে তারাই সামনে এসে এখন কথা বলছে শেখ হাসিনা আসবে কেন, শেখ হাসিনা এই দেশে আসবে কেন, তাকে জেলে রাখতে হবে, অথবা তাকে প্রবাসে রাখতে হবে। এই জন ডেনিলোভিচ সে বারবার বলছে সে ভারতও তাকে রাখবে না, এমনকি ভারত থেকে তাকে, এই যে তারা বয়ান তৈরি করার চেষ্টা করছে, এটার মৌলিক কারণটাই হলো তারাই ছিল এই হায়ার করা যে পশ্চিমা মানুষ, আমি বলবো না রাষ্ট্রযন্ত্রের অংশ, পশ্চিমা আইডি এক একজন ইন্ডিভিজুয়াল, যেমন আরেকজন হলে মাইকেল কুগলম্যান উনি বলেছেন ইয়ের কথা, শেখ হাসিনার দেশে ফেরা আর কথা, যে না তাকে জেলে থাকতে হবে। আমার কথাটা হলো যে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আপাতত এইভাবেই বলবো যে তাদের অস্তিত্বের প্রশ্ন, এবং তারা যে কাজ করেছে সেই কাজটাকে তো ধরে রাখতে হবে। সেই কাজটা তো ধরে রাখার জন্য তাদের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যায়নি, যাদের সাথে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টের কাজগুলো শেষ হয়ে যায়নি। অতএব তারা আবার নড়ে চড়ে বসেছে যে শেখ হাসিনার উপর, আওয়ামী লীগের উপর তারা বলতে চাচ্ছে, এমনকি তারেক বলছে না। জাতীয়তাবাদী দল কিন্তু এখনো শেখ হাসিনা নিয়ে আমার জানা মতে উনি দেশে ফিরবেন তেমন কোনো কঠিন এইভাবে যে একজন জন যেভাবে বলছে, মাইকেল কুগলম্যান যেভাবে বলছে, সেইভাবে কিন্তু বাংলাদেশে যেই দল ক্ষমতায় তারা কিন্তু কিছুই বলছে না। কিন্তু বলছে কারা?
জামায়াতে ইসলাম বলছে, বলছে কারা, এনসিপি বলছে। এবং তাদের যারা তাদেরকে সেখানে ক্ষমতায় বসানোর স্বপ্ন দেখিয়েছিল, যাদের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুতি, ক্ষমতার পরিবর্তন ঘটলো, তারাই এখন সন্ত্রস্ত এবং সেটি দেখা যাচ্ছে অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশে যারা ডিপ স্টেটের একদম কোর গ্রুপের যে মেম্বাররা যারা আছেন, আপনার ব্যাখ্যা কি যে বাংলাদেশের মিডিয়াও কেন এই জুলাই আন্দোলনে বা একটি সরকার উৎখাতে প্রকাশ্যে ভূমিকা রাখলো এবং কাজ করলো? এইটার দায় কি গোটা মিডিয়া কখনো এড়াতে পারবে কিনা? মতিউর রহমান সম্বন্ধে এখন আমি কনক্লুশন করব এভাবে, তিনি সবসময় যেই গোষ্ঠীটার প্রতি উনি সহযোগিতা করেছেন গণমাধ্যম দিয়ে, সেটা ওনার ওই একতার পর যেই যেই লাইনে উনি গেলেন, সেই লাইনটা ছিল ৭১-এর পরাজিত শক্তিদের পক্ষে। এবং সেই পরাজিত শক্তিদের জন্য কাজ করতে করতে যেহেতু বাংলাদেশে প্রায় অনেকগুলি সরকারই এসেছে, যেই সরকারগুলো ছিল সেই তাদেরই পক্ষের, এবং সেখানে উনি হয়তোবা সুবিধা ভোগ করেছেন। কিন্তু যখনই এসেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথে, বাংলাদেশের জন্মের সাথে যে রাজনৈতিক দলটির নাম যুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ, সেটার সাথে উনি বৈরী ভাব ছিল সর্বদাই। উনি কখনো নিজে আজ পর্যন্ত এমন কোনো কথা আমি শুনিনি বলতে যে আওয়ামী লীগ তো বাংলাদেশের জন্মের সাথে যুক্ত, আওয়ামী লীগের এই বিষয়গুলো ঠিক করা উচিত, আওয়ামী লীগের নেতৃত্বের এই বিষয়গুলো সঠিক নয়, এই জন্যে বাংলাদেশ, কিন্তু আওয়ামী লীগ যে বাংলাদেশে অপরিহার্য রাজনৈতিক সত্তা, এটা কিন্তু মতিউর রহমান কখনো বলেননি এবং ডয়চে ওয়েলেতেও বলেননি। ডয়চে ওয়েলেতে উনি আওয়ামী লীগকে যদি ফিরতে হয় অনেক কথা বলেছেন। কিন্তু আমি একটা মতিউর রহমানের সাথে আমি আরেকটি কথা এখানে যুক্ত করতে চাই, সেটা হলো, দেখুন, বাংলাদেশে জাতীয়তাবাদী দল এখন ক্ষমতায় বসা। বাংলাদেশের জাতীয়তাবাদী দল কিন্তু কখনোই আওয়ামী লীগ দ্বারা নিষিদ্ধ ঘোষিত দল ছিল না। আমি আর আপনি যদি এটা বলি যে হ্যাঁ, আওয়ামী লীগের আমলে জাতীয়তাবাদী দলকে, বিএনপি কে কোণঠাসা করা হয়েছে, রাজনৈতিক কোণঠাসা তো আমেরিকাতেও হচ্ছে, রাজনৈতিক কোণঠাসা তো ব্রিটেনেও হচ্ছে, রাজনৈতিক ভাবে ভুল ত্রুটি ধরার জন্য একজনকে আরেকজন সর্বদাই চেক করছে, চেক এন্ড ব্যালেন্সের একটা সিস্টেম এইখানে তৈরি আছে। সেখানে বিএনপি ইউনূসের তৈরি করা অধ্যাদেশকে আইনে পরিণত করে যে ভুল কাজটুকু করলেন, সেটার জন্য আমি মনে করি যে এটার জন্য বিএনপি ভবিষ্যতে আসলেই বড় মাসুল দিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক স্পেকট্রাম বলেন, বাংলাদেশের রাজনৈতিক ফ্যাব্রিক বলেন, যে ক্ষতি এখন হচ্ছে, সেটার জন্যই মতিউর রহমানের মতন ব্যক্তি এত ধৃষ্টতা দেখাতে পারে এবং বলতে পারে যে উনি এই ষড়যন্ত্রের অংশ ছিলেন এবং এই গণমাধ্যমকে উনি ব্যবহার করেছেন। অতএব আমি মনে করছি, যেহেতু উনি সম্মুখে আরেকটি গণমাধ্যমে উনি সাক্ষী দিয়েছেন, সেটার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যেহেতু উনি ইতিমধ্যে এটা প্রমাণ করেছেন নিজে, আমি আর আপনি না বলে, অতএব সাধারণ মানুষই প্রথম আলো সহ ওনার বিচার ইতিমধ্যেই শুরু হয়েছে। এই অর্থে আমি বলবো যে গণমাধ্যমের যে আমরা কেউ নিরপেক্ষ নই, কিন্তু তারপরেও গণমাধ্যমের যে নিরপেক্ষতা, রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলছি, সেটা উনি হারিয়েছেন। আমার মনে হচ্ছে এটা প্রচন্ড একটা ক্ষতির কারণ হবে প্রথম আলোর জন্য। অতএব প্রথম আলোর যারা ইনভেস্টর, যারা এটার অর্থনৈতিক মালিক, তারাও হয়তোবা ভেবে চিন্তে দেখবেন এই মতিউর রহমানের ভবিষ্যৎ। ধন্যবাদ। আমি শেষ করব, সেটি হচ্ছে জুলাই নিয়ে। এই যে জুলাই নিয়ে এত কিছু হলো, এরপরে এখন আবার এই জুলাই কেউ জুলাই স্মরণ করছে, তারা কারো কারো দেখলাম কবর জিয়ারত করছে বিভিন্ন ভাবে। কিন্তু এর মধ্যেই এই যে এক ধরনের জুলাই, আমরা যদি বলি যে বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে শিক্ষক, সাংবাদিকের কথা তো একজনের কথা ধরে আমরা তো আলোচনা করলামই, কিন্তু শিক্ষকদের মধ্যে থেকেও এমন ধরনের কিছু আচার আচরণ, উগ্রতা বা অশ্লীলতাও ছাড়িয়ে গেল। গতকালকেই তো ওই যে নিউটনের রাজশাহী ইউনিভার্সিটির টিচার নিউটনের যে একটি স্ট্যাটাস, যেটি শেখ হাসিনাকে অশ্লীল ভাষায় আক্রমণ করা, সেটি নিয়ে তোলপাড় চলছে। তো আপনার কাছে কি মনে হয় যে
তারা তাদের কেন এই জুলাই বোদ্ধা যদি বলি আমরা, এই জুলাই বোদ্ধা শ্রেণীর তাদের মাথা কেন খারাপ হয়ে গেল এই 2 বছরের মাথায় এই জুলাইতে এসে? অসংখ্য ধন্যবাদ। আপনি বলছেন যে এটাই আমাদের সর্বশেষ টেমা কথা জি। বলার জন্য। জুলাই বিষয়টা কি? জুলাই বিষয়টা ষড়যন্ত্র একদম। এটাকে আর আমরা অন্য কোনো শব্দ ব্যবহার করা ঠিক না। ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশকে 71-এর পরাজিত শক্তির কাছে ফেরত দেয়া। এটাই ঘটলো। এটা ঘটলো, আপনি দেখতে পাচ্ছেন যে জিয়াউর রহমান নিজে নিয়ে আসলেন গোলাম আজমকে। গোলাম আজমকে আমাদের বাংলাদেশের নাগরিকত্ব ফিরিয়ে দেন খালেদা জিয়া। সেই গোলাম আজমের ছেলে যে মিথ্যুক, যে তার গামছা দেখিয়েছেন 8 বছরের পুরাণ, তাকে এই গত 24 ঘন্টা আগে বোধহয় তাকে মেজর জেনারেল পদে উন্নত দেওয়া হলো, পদোন্নতি, এবং বহু টাকা পয়সা দেওয়া হলো। তাহলে কি বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দেখুন যে জয় বাংলা স্লোগান 71 সনের 9 মাস বাংলাদেশে শিশু, আবাল, বৃদ্ধ বনিতা উচ্চারণ করতে পারে নাই, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজকে কিন্তু সেই 9 মাস কাল চলছে। 71-এর 9 মাস বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হিসাবে যদি আপনাকে সন্দেহ করা হতো, আপনাকে গুম, হত্যা, সমস্ত কিছু করা হচ্ছে। এখন কিন্তু তারেক জিয়া এখন ক্ষমতায়, কিন্তু তাই ঘটছে। অতএব পরাজিত শক্তি, এবং তারা কিন্তু এখনো সেই বয়ানই দিচ্ছে যে এই বিষয়টা 71-এর পরাজয়ের, আমরা 71-এর যে ভারতীয় সহযোগিতা আমাদেরকে স্বাধীনতার, সেটাকে তারা বলছে ভারত পাকিস্তানের যুদ্ধ, এবং আমরা অবশ্যই বাঙালিরা চাই, তাদের কথা বলছি যে আমরা পাকিস্তানের সেই যে একটা ক্ষুদ্র অংশ, সেই ক্ষুদ্র অংশটাই এখন ক্ষমতায় বসেছে, এবং তারেক জিয়া তাদের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য এই বিষয়গুলোকে মেনে নিচ্ছেন। এখন জুলাইয়ের সাথে বিএনপির আদৌ সেই মুহূর্তের সম্পর্ক কি, সেটা নিয়ে একটা বিরাট আলোচনার বিষয়। যেহেতু অনেক রাজনৈতিক অঙ্কের জন্য, থিওরির জন্য, সমীকরণের জন্য বলতে চাচ্ছি, জামায়াতে ইসলাম এবং জঙ্গিবাদকে বাংলাদেশে সরাসরি ক্ষমতায় বসানো গেল না, তার অল্টারনেটিভ হিসাবে বিএনপি কে ক্ষমতায় বসানো হলো। শর্ত হলো যে আওয়ামী লীগকে তারা ফিরতে যাতে না দেয়। সেখানে জুলাই যেহেতু একটা ষড়যন্ত্রের অংশ, জুলাই যেহেতু কোন ক্রমে একটা ভদ্রলোকের আন্দোলন নয়, ভদ্রলোক বলতে আমি বলছি কোন সিভিলাইজ সোসাইটির কথা বলছি, সেই জন্য জুলাইয়ের যে যারা সামনে তাদেরকে রাখা হলো ডলার দিয়ে, তাদের মুখের ভাষা যেমন সা মা উচ্চারণ করলাম না, এই ভাষাগুলো যারা ব্যবহার করছে, এবং তখন তাদের গায়ে লাগে না। যেটা আপনি বললেন যে একজন তথাকথিত, আমি বলবো ধিকৃত, যদি উনি কোথাও শিক্ষকতা করেন, শিক্ষকতা করলে তো ওই শব্দ উচ্চারণের বিষয় থাকতে হবে। আমরা তো ইচ্ছা করলে সা মা উচ্চারণ করতে পারছি না। এবং সেইটার এগেইনস্টে দেখুন বাংলাদেশের, আমি বলবো যারা সফট পাওয়ার, রাজনৈতিক দলগুলোর সফট পাওয়ার যারা, তাদের মধ্যে শাওন কিন্তু একটা দুর্দান্ত কাজ করলো গতকালকে। উনি যেভাবে উচ্চারণ করলেন, উচ্চারণটা করাতে সবচেয়ে বেশি জ্বলে গেল উনাদের যারা সা মা উচ্চারণ করেন। এখানে সামা উচ্চারণের লোকগুলোর কথা বাংলাদেশের শিশুদেরকে বই পুস্তকে নাকি দেওয়া হবে, তাহলে আমাদের ছেলে মেয়েরা, ভবিষ্যৎ প্রজন্ম কি সেসবগুলো শিখবে? সে কি বলেছিল রাজপথে? অবশ্যই সেটাকে বাধা দেওয়ার জন্য এই সফট পাওয়ার গুলো কাজ করে যাচ্ছে। সেই জন্য এই যে গাত্রদাহ, তাদের যে তারা যে বুঝতে পারছে যে বাংলাদেশের মানুষকে সেই সময়ে জুলাই মাসে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে বিদেশি পয়সায়, এমনকি ফেসবুককে ব্যবহার করে, সামাজিক মাধ্যমকে ব্যবহার করে কোটি কোটি ডলার ইনভেস্ট করে বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি সহ বিভিন্ন এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলো ব্যবহার করে কন্টিনিউয়াসলি, এমনকি বাংলাদেশে যদি হিরো আলমকে কেউ কিছু কথা বলছে, সেটা নিয়েও স্টেট ডিপার্টমেন্ট কথা বলেছে নিজেরা, প্রশ্নকর্তার আগেই ওরা কথা বলেছে বাংলাদেশের বিষয় নিয়ে। অতএব এখন যখন তুরাগে সমানে হত্যা হচ্ছে, এখন যখন জেলে হত্যা হচ্ছে,
এখন যখন মার সামনে মেয়েকে রেপ করে হত্যা করা হচ্ছে প্রতিদিন, তখন কিন্তু আমাদের এখানে কোনো ধরনের উচ্চবাচ্য হচ্ছে না, কোনো ধরনের কথা হচ্ছে না। অতএব জুলাইয়ের এই যে সেন্টিমেন্ট, যেই সেন্টিমেন্ট মানুষের মনে চেঞ্জ হয়ে গেছে শতভাগ, আমি বলবো যে জুলাই ছিল ষড়যন্ত্র, এবং তারা ব্ল্যাকমেইল করে মানুষকে রাস্তায় নামিয়ে তারা নিজেরা দল তৈরি করে ক্ষমতার অংশ হিসাবে কোটি কোটি টাকা না শত কোটি টাকার মালিক হয়ে বসেছে এবং বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করছে। সেই জন্য এই জুলাই সিডিআই শব্দটা যতই আমরা উচ্চারণ করি আর না করি, এই বিষয়টা কিন্তু তাদের জন্য খুবই পীড়াদায়ক এবং তারা এটাকে ভয় পায়, কারণ বাংলাদেশে এখন তাদের আর জায়গা নেই। সেই অর্থে আমি আরেকটি কথা বলতে চাই, শাওন যে কাজটুকু করলো, আমি একজনের নাম নিতে চাই, আমি আসলে ওনার বিরুদ্ধে বলছি না, কিন্তু একজনের নাম নিয়ে সার্বিক বিষয়টা বুঝাতে চাই। দেখুন, বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের একজন খুব প্রতিষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বন্যা তো একটি কথাও বলছেন না। আজ পর্যন্ত আমি শুনি নাই কোথাও তিনি বাংলাদেশে যে 32 নম্বর ভাঙ্গা সহ বাংলাদেশ বিরোধী কাজগুলো হলো, উনি তো একটি প্রতিবাদী হয়ে গান করতে পারতেন, রবীন্দ্রসঙ্গীত করতে পারতেন, বলতে পারতেন এই দেশ আমার নয়, এই দেশ আমাদের থাকতে পারে না। অতএব আমি মনে করছি ইতিমধ্যে কাফেলা অনেক বড় হয়ে গেছে, যে আমাদের বাংলাদেশকে যারা 71-এর সময়, আমি এই মুহূর্তে কিছু কাজ করছি সেটা আপনাকে আমি জানাই, বাংলাদেশের সাধারণ মানুষের সাথে আমি কিছু ইন্টারভিউ নিচ্ছি। সেই ইন্টারভিউ আমি বুঝতে চাচ্ছি যে আসলে বাংলাদেশ এখন কি ধরনের। তারা প্রত্যেকের একটি উত্তরটা হলো যে আমরা যারা 71 সনের 9 মাস দেখেছি, এর চেয়ে খারাপ সময় যাচ্ছে বাংলাদেশে, এর চেয়ে প্রচন্ড খারাপ সময় যাচ্ছে। এর থেকে উত্তরণের জন্য আমি মনে করি বাংলাদেশের যারা সফট পাওয়ার বাংলাদেশের পক্ষে, তাদেরকে মাঠে নামতে হবে শাওনের মতন, এবং আমরা যারা সাংবাদিকরা আছি আমরা নিরপেক্ষ নই, আমরা বাংলাদেশের পক্ষে, আমাদেরকে কাজ করতে হবে বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, জয় বাংলার পক্ষে।